আসসালামু আলাইকুম সবাইকে। এখন বাজে হচ্ছে রাত ২টা ৫০ এবং এই গভীর রাতে নিঃশব্দে আমরা র্যাপিড রিভিউ করব গতিবিদ্যার। কেননা দেখা যায় আমার বাসার আশেপাশে সারাদিন প্রচুর কনস্ট্রাকশনের কাজ চলে এবং এই শব্দের কারণে আমি ক্লাস নিতে পারি না। সো রাতের বেলা জেগে আসি তোমাদের এই র্যাপিড রিভিউ সিরিজটা শেষ করার জন্য। তো আজকে আমরা শেষ করব কোনটা? আজকে শেষ করব হচ্ছে গতিবিদ্যা, যেটা গতিবিদ্যার হচ্ছে র্যাপিড রিভিউ। শুরু করি হচ্ছে গতিবিদ্যা, বেশি কথা না বাড়ায়। এইখান থেকে বেশিরভাগ তুমি যদি প্রশ্ন পারতে চাও তোমাকে অবশ্যই সূত্র পারতে হবে, সূত্রের অ্যাপ্লিকেশন পারতে হবে। মেইন কথা যে আমি লিখে রাখছি, মেইন কথা সূত্র এবং ম্যাথ, যেটা অনুশীলনী অবশ্যই তোমাকে সলভ করতে পারে। এছাড়া তাত্ত্বিক যে জায়গা, সেখান থেকে গতীয় সমীকরণ থেকে কিছু কথা আসে। বেশিরভাগ তাত্ত্বিক জায়গা আসে প্রাস, যেটা যারা শর্ট সিলেবাস পড়তেছে তাদের জন্য হচ্ছে নতুন। প্রাস বা প্রজেক্টাইল যেটাকে আমরা বলি 2D মোশন। সো এই জায়গায় আমরা হচ্ছে দেখবো পুরো চ্যাপ্টারে কীভাবে পড়তে হবে কি না করতে হবে সব কিছু দেখবো। মেইনলি প্রশ্ন কাঠামো থাকবে, বিভিন্ন রাশি বা ইকুয়েশন থাকবে, গ্রাফ রিলেটেড কিছু কোয়েশ্চেন আসে। গ্রাফ দিয়ে দেয় না, বাট গ্রাফের বাংলা কথা থাকে। 1D সূত্র যেটা আমরা আগেও পড়ছি, বা 2D সূত্র বা প্রজেক্টাইল মোশন যেটা থাকবে। আর ওই রিলেটেড কিছু মেডিফিজিক্স কী কী আসতে পারে, কী কী অ্যাঙ্গেল আসতে পারে, আর ফাইনালি হচ্ছে কৌণিক গতির কিছু একদম বেসিক কথাবার্তা আসছে সেটা। প্রসঙ্গ কাঠামো জিনিসটা হচ্ছে কি, প্রসঙ্গ কাঠামো হচ্ছে যার সাপেক্ষে কোনো কিছু মাপা হয় সেটাকে বলা হয় প্রসঙ্গ কাঠামো। লাইক আমার সাপেক্ষে আমি যদি তোমার অবস্থান বের করি তাহলে প্রসঙ্গ কাঠামোকে আমি, ওকে। সো যার সাপেক্ষে কোনো কিছু মাপা হয় তাকে বলা হয় প্রসঙ্গ কাঠামো। এখন এই প্রসঙ্গ কাঠামোকে আমরা বিভিন্নভাবে ক্লাসিফাই করি, যেমন আকৃতির ভিত্তিতে, স্থানাঙ্কের ভিত্তিতে, তার বেগের ভিত্তিতে। আমরা দেখবো এটা কিছুক্ষণ পরে। বাট মেইন কথা হচ্ছে কি, প্রসঙ্গ কাঠামোকে আকৃতির ভিত্তিকে আমরা কিভাবে ভাগ করি? 3 ভাগে। কার্টেসীয় স্থানাঙ্ক, কার্টেসীয় যে প্রসঙ্গ কাঠামো, সিলিন্ডার ভিত্তিক প্রসঙ্গ কাঠামো এবং গোলকীয় প্রসঙ্গ কাঠামো। মানে এই প্রসঙ্গ কাঠামোতে কার্টেসীয় মানে কি কি আছে, এক্স ওয়াই জেড এরকম তল আছে, এই জন্য এটাকে বলা হয় কার্টেসীয়। সিলিন্ডার বলতে সিলিন্ডার মতো দেখতে লাগে, আর গোলকীয় যেটা সেটা হচ্ছে গোলকীয়, ঠিক আছে? এই জন্য এটাকে মানে গোলক আকারের থাকে, তাই এটাকে গোলকীয় প্রসঙ্গ কাঠামো বলা হয়। ওকে, সো একদম সহজ, জাস্ট মেইনলি নামটা মাথায় রাখো। কয়টা স্থানাঙ্ক দ্বারা নির্দেশিত, অর্থাৎ এই যে প্রসঙ্গ কাঠামোটা বানাচ্ছ তুমি, এটা কয়টা স্থানাঙ্ক দিয়ে তৈরি হচ্ছে? যদি একটা দিয়ে তৈরি হয় একমাত্রিক, যেমন দেখো জাস্ট একটা মাত্রায় আছে, জাস্ট এক্স। দ্বিমাত্রিক মানে কি, দুইটা মাত্রায় আছে, এই যে একটা মাত্রা আরেকটা মাত্রা, মানে কি এক্স আর হচ্ছে ওয়াই, এই। আর যদি বলি ত্রিমাত্রিক, অর্থাৎ তিনটা স্থানাঙ্ক দিয়ে, কি কি, একটা, দুইটা আর সামনে একটা আসবে, তিনটা, মানে তিনটা অক্ষ বরাবর যেটা থাকে, তাহলে স্থানাঙ্কের ভিত্তিতে কয় ভাগে ভাগ করা হয়? 3 ভাগে। এক্স ওয়াই মানে একটা থাকবে এক্স, এটা থাকবে এক্স ওয়াই, এটা থাকবে এক্স ওয়াই জেড, মানে তিনটা স্থানাঙ্ক। ওকে, এখন এই প্রসঙ্গ কাঠামোর উদাহরণগুলো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, অর্থাৎ কোনটা একমাত্রিক প্রসঙ্গ কাঠামোর উদাহরণ, কোনটা একমাত্রিক প্রসঙ্গ কাঠামো বা প্রসঙ্গ বস্তু কোনটা হবে সেটা। তো দেখো সরুদণ্ড, সরুদণ্ড কিরকম হবে? জাস্ট একটা দাগই হবে। জাস্ট খেয়াল রাখবে একমাত্রিক প্রসঙ্গ কাঠামো একটা লাইনে থাকবে। দীর্ঘ সরু সুতো একটা লাইন, ঝুলন্ত সুতো একটা লাইন, মুক্তভাবে পরন্ত বস্তু। এখন এই যে বস্তু থাকে, এটাকে যখন ফেলে দেই তখন সেই বস্তুটা কি এরকম আঁকা বাঁকা পথে যায়? এরকম যায়? এরকম তো যায় না, যাই হচ্ছে একদম সোজা পথে। তো সোজা পথে গেলে সোজা মানেই হচ্ছে কি একটা মাত্রা, একমাত্রিক প্রসঙ্গ কাঠামো। এবার আসা হচ্ছে কোনটা, দ্বিমাত্রিকের মধ্যে উদাহরণ কোনটা? দ্বিমাত্রিকে তোমরা পারবা যে পাতলা ধাতব পাত। ধাতব পাত যদি পাতলা হয় মানে কি, যে জাস্ট তার কি কি আছে, দৈর্ঘ্য আর প্রস্থ আছে। পাতলা হওয়ার কারণে কি হয়, এই যে এরকম কোনো প্রস্থ থাকে না, বুঝতে পারছো? মানে এই যে উচ্চতাটা থাকে না। উইড, এবার আমরা বলি না যে একটু মোটা হবে, ওই মোটাটা নেই, জাস্ট দৈর্ঘ্য আর প্রস্থ। পাতলা ধাতব পাত বা পাতলা টিনের পাত বা পাতলা কাগজ, একটা কাগজ নাও, দেখবা তার কোনো হচ্ছে কি নাই, আমরা বলি যে পুরুত্ব নাই আর কি। মেঝে বা টেবিলে পিঁপড়ার গতি, আচ্ছা পিঁপড়া যে মানে যখন হাঁটাহাঁটি করে, ওকে লাফ দিয়ে হাঁটাহাঁটি করে না, পিঁপড়া জাস্ট এরকম এরকম একটা তলের মধ্যে থেকে হাঁটে, পিঁপড়া তো আর লাফ দেয় না। তাহলে পিঁপড়াও হচ্ছে কি জাস্ট একটা তলের মধ্যে দিয়ে 2D বা দুইটা মাত্রায় হচ্ছে হাঁটে। ওকে, তোমরা যে ভুলটা করবা সেটা হচ্ছে কোনটা, গতিশীল ফুটবলের গতি। এখন তুমি তো বলবা যে ভাই আমি তো রোনালদোকে ফুটবল খেলতে দেখছি, বা আমি তো হচ্ছে আপনার মেসিকে দেখছি যে মেসি ফ্রি কিক দেয় আকাশে উড়ে তারপর যায়, মানে কি সেটার 3টা তলই তো থাকে, মানে দৈর্ঘ্যও থাকে, প্রস্থও থাকে, উচ্চতাও থাকে। বাট না, এখানে হচ্ছে আমরা বলি নু প্লেয়ারদের, মানে অদক্ষ প্লেয়ারদের ফুটবল নিয়ে বলা হয়। অর্থাৎ এখানে ওই ফুটবলটার কথাই বলছে যেই ফুটবলটা মাটিতে গড়ায় গড়ায় যাবে, অর্থাৎ এটা মাটি, এর মধ্যে জাস্ট গড়ায় গড়ায় যাবে। যদি গড়ায় যায় কোনো ফুটবল সেটা কিন্তু দ্বিমাত্রিকভাবে আছে। আর যদি কোনো একটা ফুটবল উপরে উঠে তাহলে কি হইলো, তার দৈর্ঘ্যও আছে, প্রস্থও আছে, উচ্চতাও আছে, মানে উপরে উঠছে। তাহলে এইখানে আসলে কোন ফুটবলের কথা বলছে? গড়ায় গড়ায় যাওয়া ফুটবল, গড়ায় যাওয়া ফুটবল, ঠিক আছে? যেরকম এইটা, এটা যদি এরকম গড়ায় গড়ায় যায়, গড়াইতে 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 এটাকে ফেলে দিবে এরকম। সো গতিশীল ফুটবল কি, দ্বিমাত্রিক, এটা ভুল করো না। এবার আসলে হচ্ছে টেবিল, চেয়ার, ইট, পাথর, মানে আমাদের আশেপাশে যে সকল 3D অবজেক্ট আছে, 3টা মাত্রা দিয়ে প্রকাশ করতে হয় সেটা। প্রজাপতির উড়া, প্রজাপতি কিভাবে উড়ে? এরকম আঁকা বাঁকা ডানা, উপরে নিচে এইভাবে উড়ে, মানে 3টা মাত্রাতেই ওঠে। ত্রিমাত্রিক বস্তু হচ্ছে কোনটা? ত্রিমাত্রিক বস্তু হচ্ছে প্রসঙ্গ প্রজাপতির যে উড়া সেটা। এবার আসো হচ্ছে পরেরটা, যে আমি 3টা ভাগে দিয়ে দিচ্ছি, রিকল করবা মাথায়। আর সবচেয়ে বেশি ভুল তোমরা কোন জায়গায় করবা? এই যে গতিশীল ফুটবলের গতি, এইটা
প্রজাপতির উড়াটা হচ্ছে এখান থেকে পড়বা, দ্যাটস ইট। আর হচ্ছে এখানে মুক্তভাবে পড়ন্ত বস্তু। তিনটা জায়গা থেকে তিনটা যে জিনিস আমরা ভুল করতে পারি সেটা দাগাই দিলাম। এবার আসো হচ্ছে যে প্রশ্ন কাঠামো আমরা কি দেখলাম, স্থানাঙ্কের ভিত্তিতে দেখলাম, আকৃতির ভিত্তিতে। এবার আসো কাঠামোর গতির উপর ডিপেন্ড করে, অর্থাৎ এটা প্রশ্ন কাঠামো মনে করো আমার হাতে। এখন এই কাঠামোটার গতির উপর ডিপেন্ড করে এটাকে আমরা দুই ভাগে ভাগ করি। একটা হচ্ছে কোনটা, একটা জড় প্রসঙ্গ কাঠামো, আরেকটা হচ্ছে অজড় প্রসঙ্গ কাঠামো। ওকে, একটা জড় একটা অজড় প্রসঙ্গ কাঠামো। আচ্ছা, তো জড় প্রসঙ্গ কাঠামো কোনটা, যেই প্রসঙ্গ কাঠামো, ধরো এটা একটা প্রসঙ্গ কাঠামো, ঠিক আছে, এই প্রসঙ্গ কাঠামোটা কি আছে, এই প্রসঙ্গ কাঠামোটা বেগ মনে করো 0 বা বেগ হচ্ছে সমবেগ। ঠিক আছে, মানে কি, মানে মনে করো এইটার কোনো, এটা স্থির আছে, তাহলে এটা একটা জড় প্রসঙ্গ কাঠামো। কিংবা এই প্রসঙ্গ কাঠামোটা চলতেছে বাট মনে করো সমবেগে, মানে 5 মিটার পার সেকেন্ড এই সেম বেগেই চলতেছে, বেগের পরিবর্তন নাই, তাহলে এটা হচ্ছে জড় প্রসঙ্গ কাঠামো। আচ্ছা, তাহলে যদি বেগ 0 থাকে সব সময় বা হচ্ছে বেগের পরিবর্তন না হয়, তার মানে কি, বেগের পরিবর্তন নাই তার মানে ত্বরণ নাই। মেইন কথা হচ্ছে জড় প্রসঙ্গ কাঠামোর ত্বরণ 0, জড় প্রসঙ্গ কাঠামোর ত্বরণ কি 0, তাই হচ্ছে সেটা স্থির বা সমবেগে গতিশীল থাকে। আচ্ছা, এছাড়া হচ্ছে এটা কি, জড়তার সূত্র, নিউটনের প্রথম সূত্র এইখানে প্রযোজ্য হয়, এবং এইখানে নিউটনের অপরিবর্তনীয়তার নীতি বলা হয়। কেন, কারণ নিউটনের সূত্রগুলো এইখানে চেঞ্জ হয় না। এই প্রসঙ্গ কাঠামোতে নিউটনের সূত্রগুলো একদম পারফেক্ট থাকে, কিন্তু অজড় জাস্ট উল্টা, এইখানে ত্বরণ থাকে, মানে ত্বরণ ইজ নট ইকুয়াল টু 0। যখন ত্বরণ থাকবে তখন কি বেগ আর সমবেগ থাকবে, থাকবে না, বেগ কি হয়ে যাবে, বেগ হয়ে যাবে অসমবেগ, বেগ হয়ে যাবে অসমবেগ। মানে কি, এখানে ত্বরণ মন্দন বা ঘূর্ণনশীল, ঘূর্ণনশীল একটা বস্তু কি অসমবেগ না, যে ঘুরতেছে, তার দিকের পরিবর্তন হচ্ছে দ্রুতির, বা আমরা বলি বেগের মান তো আছে সেম, বাট দিকের পরিবর্তন হইলে বেগের পরিবর্তন হয়, আর বেগের পরিবর্তন মানে কি, অসমবেগ। ওকে, তাহলে আমরা বলতে পারি যে অজড় মানেই ত্বরণ থাকবে, আর ত্বরণ থাকা মানেই অসমবেগ। আচ্ছা, এইখানে তার মানে জড়তার সূত্র বা নিউটনের প্রথম সূত্র প্রযোজ্য না। ওকে, উদাহরণ কি কি, অজড় প্রসঙ্গ কাঠামো, কৃত্রিম উপগ্রহ। আচ্ছা, একটা উপগ্রহ যখন ঘুরতেছে, চিন্তা করে পৃথিবী, তার চারিদিকে হচ্ছে কৃত্রিম উপগ্রহ ঘুরতেছে, তার মানে কি, ঘোরা মানে কি, বেগের পরিবর্তন হওয়া, রাইট, ঘুরতেছে, ঘূর্ণায়মান বস্তু বেগের পরিবর্তন হয়, তাহলে এটা কি, অজড় প্রসঙ্গ কাঠামো। রকেট, রকেট যে উঠতেছে, রকেট যে উঠতেছে, বা চিন্তা করো রকেট যে ঘুরতেছে, তাদেরও কি হচ্ছে, তাদেরও ত্বরণ আছে, তাই না? আমরা রকেটের ত্বরণ বের করি না একটা সূত্র দিয়ে? আমাকে এটা কমেন্টে জানাও তো, রকেটের ত্বরণের সূত্র কি জানাও, এটা একটা নিউটনিয়ান বলবিদ্যা থেকে। ওকে, লিফট হচ্ছে কি, লিফটেও আমরা করছি না ত্বরণের কাজ কারবার, যে এ ত্বরণে উপরে উঠলে কি হয়, এ ত্বরণে নিচে নামলে, তার মানে লিফটের ক্ষেত্রেও ত্বরণ আছে। আর যার ক্ষেত্রে ত্বরণ আছে, ত্বরণ নট ইকুয়াল টু 0, তারাই হচ্ছে কি, তারাই অজড় প্রসঙ্গ কাঠামো। ফাইন, এই হচ্ছে আমাদের কাছে গেল পরম গতি। পরম গতি মানে হচ্ছে কোনটা, পরম স্থিতিশীল কোনো বস্তুর সাপেক্ষে কোনো একটা গতি মাপা হয়। পরম স্থিতিশীল মানে কি, যেই বস্তুটা অ্যাকচুয়ালি স্থিতিশীল অবস্থায় আছে। এখন তোমাকে যদি আমি বলি তুমি স্থিতিশীল অবস্থায় আছো কিনা, নাই, কেন, কারণ তোমার কাছে মনে হচ্ছে তুমি স্থিতিশীল, বাট চিন্তা করো পৃথিবী ঘুরতেছে, পৃথিবীর সাথে তুমিও ঘুরতেছো, তার মানে তোমার স্থিতি কিন্তু পরম স্থিতি না। পৃথিবীতে পরম স্থিতি বলে, মানে এক্স্যাক্টলি পরম স্থিতি বলে আমরা আসলে কিছুই পাই না। পরম স্থিতি একটা কাল্পনিক আইডিয়া, পুরো মহাবিশ্বের সবকিছুই গতিশীল অবস্থায় আছে। তো পরম স্থিতি বলতে আসলে আমরা কাকে বুঝি, যে এক্স্যাক্টলি স্থিতিতে থাকবে। আর পরম গতি তাহলে কি, যে পরম স্থিতিশীল কোনো প্রসঙ্গ কাঠামোর সাপেক্ষে যখন তুমি কারো গতি মাপো, সেটাকে বলা হয় পরম গতি। আর আপেক্ষিক গতি মানে কি, গতিশীল কোনো বস্তুর সাপেক্ষে যখন তুমি অন্য কারো গতি মাপো, সেটাই হচ্ছে আপেক্ষিক গতি। ওকে, তো প্রসঙ্গ কাঠামো যখন নিজেই গতিশীল, এই গতিশীল প্রসঙ্গ কাঠামোর সাপেক্ষে তুমি যখন আরেকটাকে মাপতেছো, যেমন তুমি মনে করো গাড়িতে চলতেছো, তো গাড়ি তো চলমান, তো তুমি তোমার সাপেক্ষে বাইরের গাছের গতি মাপতে চাও, তাহলে বাইরের গাছের গতিটা কি, আসলে তোমার কাছে মনে হবে আপেক্ষিক গতি। বাইরের গাছ কিন্তু যদিও গতিশীল না, এটাকে আপেক্ষিক গতি বলা হয়। একটা লাইন বলা হয়, মহাবিশ্বের সকল স্থিতি আপেক্ষিক, সকল গতি আপেক্ষিক, অর্থাৎ কোনো কিছু একদম পরম না, পরম স্থিতিশীল কোনো বস্তু নাই, পরম গতিশীল কোনো বস্তু নাই, সবই আপেক্ষিক। মেইন কথা, সব আপেক্ষিক, এই হচ্ছে কথা এখানে আমাদের কাছে। এবার আসা হচ্ছে আপেক্ষিক গতির একটা জিনিস বলে দিই। আপেক্ষিক গতি তোমাদের বের করতে বলে, এটা হচ্ছে যার সাপেক্ষে থাকবে তাকে সবসময় বিয়োগ করতে হবে। যেমন ধরো এটা হচ্ছে আমি, ঠিক আছে, এটা আমি, আর এটা মনে করো আমার বন্ধু ইউষা, তোমরা নাম প্রায়ই শুনছো, ইউষা এখন পড়তেছে বুয়েটে আর কি। সো ধরো ওরে আমি হচ্ছে ধাওয়া করতেছি, ওকে, ওরে আমি ধাওয়া করতেছি, তো আমি এখন আমার সাপেক্ষে ওর বেগ মাপতে চাই। মানে কি, এটাকে ইংলিশে এভাবে লেখা হয়, যখন আমরা টার্মে লিখি যে বি আর এ পরে, যে পরে থাকে তার সাপেক্ষে মাপা হয়, ঠিক আছে, এটা কি বলা হচ্ছে, বি এর বেগ এর সাপেক্ষে, বি এর বেগ এর সাপেক্ষে, তাহলে কি হবে, যার সাপেক্ষে তাকে বিয়োগ দিব, তাহলে যেহেতু এ এর সাপেক্ষে ভিবি মাইনাস ভি এ। আচ্ছা, এটাকে কি বলতেছে, পরে যে আছে সে সাপেক্ষে এর বেগ, অর্থাৎ এই এর বেগ বি এর সাপেক্ষে, অর্থাৎ বি একে কিরকম গতিশীল দেখবে সেটা, তাহলে কি হবে, বি এর সাপেক্ষে যেহেতু মাইনাস ভিবি, ওকে, এটাই, আর ভি এ থাকবে, অর্থাৎ এটা হচ্ছে কি এ এর বেগ বি এর সাপেক্ষে। ওকে, তাহলে বি এর সাপেক্ষে এ এর বেগ, এই হচ্ছে কথা। ওকে, তাহলে যার সাপেক্ষে থাকবে সে বিয়োগ থাকবে।
আর যার সাপেক্ষে থাকবে প্রকাশ করার সময় তাকে আমরা পরে পরে লিখি আসলে। আচ্ছা, এটা হচ্ছে যদি একই দিকে থাকে, যখন দুইজনে মুখোমুখি, ঠিক আছে, দুইজনে মুখোমুখি, ধরো এটা আমি আর আমার আরেক বন্ধু আছে মারুফ, ঠিক আছে, এরা হচ্ছে মারামারি করতেছি, তাই মারামারি করতে আসতেছি। এখন মারামারি করার সময় ধরো দুইজনে একই দিকে আছে, তাহলে এই ব্যক্তি এই ব্যক্তির বেগকে কি দেখবে, জাস্ট যোগ করে দিবা, দুই সাইডে যদি আসে যোগ করে দিবা, যে আপেক্ষিক বেগ কি হবে, VA প্লাস VB। কিভাবে আসে দেখো, ধরো আমি বললাম এর সাপেক্ষে বি এর বেগ, তাহলে কি হবে VB মাইনাস VA। বাট চিন্তা করো, VB এর দিক যদি আমি এদিকে পজিটিভ ধরি, তাহলে V এর দিক কি হয়, উল্টা দিকটা নেগেটিভ ধরি না, তাহলে VB মাইনাস মাইনাস VA। কারণ কি, V এর দিকটা নেগেটিভ ধরেছে, তাহলে VB মাইনাস মাইনাস VA যোগ হয়ে যাবে VB প্লাস VA। অর্থাৎ আমার সাপেক্ষে আমার বন্ধুর বেগ কি লাগবে, VB প্লাস VA। আবার আমার বন্ধুর সাপেক্ষে আমার বেগ VB প্লাস VA লাগবে। জাস্ট এতটুকু মাথায় রাখো, একই দিক হইলে বিয়োগ, সেম দিক হইলে যোগ। ওকে, এই হচ্ছে আপেক্ষিক গতির মেইন কিছু কথাবার্তা। ম্যাথ দিকে করতে যাবে, ম্যাথ তুমি আরো সহজে বুঝতে পারো। গতি বিষয়ক বিভিন্ন রাশি আছে আমাদের কাছে। প্রথমটা হচ্ছে সরণ। সরণ মানে হচ্ছে কোনটা আদি বিন্দু থেকে শেষ বিন্দুর যেই দূরত্ব, মানে আমরা বলি আদি বিন্দু থেকে একদম শেষ বিন্দু, তার যে পার্টটা কিভাবে হয়েছে আমি তোমাকে বলি। ধরো তুমি এই পুরো রাস্তা দিয়ে গেলা, এই পুরো রাস্তাটা হচ্ছে তোমার দূরত্ব, বাট তোমার আদি বিন্দু এবং শেষ বিন্দুর মধ্যে যে দূরত্বটা থাকে, এবং এটাকে আমরা কি একটা দিক দিয়ে প্রকাশ করতেছি, একটা তীর চিহ্ন দিয়ে প্রকাশ করতেছি, যে এইখান থেকে এই দিকে, এটাকে বলা হয় সরণ। আর পুরো রাস্তাকে বলা হয় দূরত্ব। এটাও তোমরা অলরেডি জানো, অনেক সময়, বেশিরভাগ সময় 9-10 ছিল। সো নির্দিষ্ট দিকে, দেখছো সরণ মানেই হচ্ছে নির্দিষ্ট দিকে, সময়ের সাথে অবস্থানের পরিবর্তন, একটা নির্দিষ্ট দিক আছে। আচ্ছা, আর দূরত্ব হচ্ছে কি বস্তুকণা যে পথ অতিক্রম করে তার মোট দূরত্ব। অর্থাৎ দেখো এই পথটা অতিক্রম করছে, তাহলে এই পুরোটা মোট দৈর্ঘ্য ধরো হবে 30 কিলোমিটার, তাহলে এটাকে আমরা বলবো দূরত্ব। আর এই আদি থেকে শেষ পর্যন্ত একটা নির্দিষ্ট দিকে, এটা মনে করো 10 কিলোমিটার, এটা হচ্ছে কি, এটা হচ্ছে আমাদের কাছে আমাদের সরণ। ওকে, আর এটা হচ্ছে কি, এটা হচ্ছে আমাদের কাছে দূরত্ব। তাহলে এটা হচ্ছে কি আদি বিন্দু শেষ বিন্দুর মধ্যকার দূরত্ব, এবং সরণ কি একটা নির্দিষ্ট দিক, তাই এটা একটা ভেক্টর রাশি। ওকে, আর দূরত্ব হচ্ছে কি একটা স্কেলার রাশি, কারণ এটা কোনো দিক নেই, এটা হচ্ছে পুরো একটা সংখ্যা। এখন দেখো এটাকে পথ নিরপেক্ষ বলা হয়। কেন পথ নিরপেক্ষ বলা হয় একটু তোমাকে বলি। ধরো আমার একজন ব্যক্তি এইখান থেকে এই পথে আসলো, ওকে, আবার আরেকজন ব্যক্তি হচ্ছে এই অন্য একটা পথ থেকে এই সেম জায়গায় আসলো। দেখো দুইটা কেসেই, এই প্রথম কেসে এই হলুদটার কেসে সরণ কোন দিকে, এইদিকে। আবার এই যে তোমার গোলাপিটার কেসে, এইটার ক্ষেত্রে সরণ কিরকম, এরকম। অর্থাৎ এই সরণটা আমি কোন পথ থেকে গেছি তার উপর নির্ভর করতেছে না, তাহলে এটা একটা পথ নিরপেক্ষ রাশি। ওকে, এবং আমাকে বলো দূরত্ব যেহেতু, এর হচ্ছে একক কি হবে, এসে একক মিটার, এর মাত্রা কি হবে, মাত্রা হবে L, দ্যাটস ইট। এবার আসো হচ্ছে আমাদের কাছে কি, এবার আসো হচ্ছে বেগ, যেটা বেগ হচ্ছে একক সময়ে সরণের পরিবর্তন, অর্থাৎ সরণ একক সময়ে কি পরিমাণ সরণ হচ্ছে সেটা। আর দ্রুতি হচ্ছে কি দূরত্বের পরে, অর্থাৎ একক সময়ে কি পরিমাণ দূরত্ব অতিক্রম করছে সেটাকে বলা হয় দ্রুতি। দুটোর কেসেই সময় দিয়ে ভাগ, এটা হচ্ছে সরণ বাই সময়, এটা হচ্ছে দূরত্ব বাই সময়, এটা হচ্ছে দ্রুতি। তাহলে বেগ কি হবে, একটা ভেক্টর রাশি, দ্রুতি কি হবে, একটা স্কেলার রাশি। সো সরণ বাই সময়, আর এটা হচ্ছে দূরত্ব বাই সময়। একক কি হবে, মিটার পার সেকেন্ড, উপরে মিটার নিচে সেকেন্ড। আর এখানে হচ্ছে আমাদের মাত্রা কি, LT ইনভার্স 1, এটা তোমরা জানো যে এটার জন্য মিটার আর এর জন্য সেকেন্ড, দ্যাটস ইট। এবার আসা হচ্ছে আমাদের কাছে বেগের কিছু ভাই ব্রাদার আছে, যেটা আমরা প্রায়ই ভুল করি। গড় বেগ বলতে কাকে বোঝানো হয়, গড় বেগ বলতে বোঝানো হয় মোট সরণ বাই সময়, অর্থাৎ মোট কতটুকু সরণ হয়েছে এবং মোট কতটুকু সময় গেছে তার অনুপাতকে আমরা বলছি গড় বেগ। মনে রাখবা কিভাবে, আমি তোমাকে বলি। যখন তুমি কোনো কিছু একটা গড় বের করো, গড় বের করার সময় কি করো, সব যোগ করো, অর্থাৎ কোনো কিছু সব মোট সংখ্যা বের করো, ডিভাইডেড বাই তার সংখ্যা দিয়ে ভাগ দাও, তাই না? তাহলে তুমি যখন গড় বেগ দেখবা, গড় বেগেও অবশ্যই মোট বলে কিছু একটা থাকবে। মোট কি থাকবে, মোট সরণ থাকবে বাই সময়। ওকে, তাৎক্ষণিক বেগ, তাৎক্ষণিক ওয়ার্ডটা যেখানে দেখবা, যে কোনো সংজ্ঞায় অবশ্যই দেখবা সেখানে একটা কথা লেখা থাকবে যে সময়ের ব্যবধান শূন্যের কাছাকাছি হলে। তাহলে এটা সংজ্ঞা কি হবে, সময়ের ব্যবধান শূন্যের কাছাকাছি হলে একক সময়ে সরণের পরিবর্তনের হারকে তাৎক্ষণিক বেগ বলে। বেগের সংজ্ঞা কি, একক সময়ে সরণের পরিবর্তন, তাই না? আর তাৎক্ষণিক মানে কি, সময়ের ব্যবধান শূন্যের কাছাকাছি হলে। তাহলে দুইটা মিলায় সংজ্ঞা কি হবে, সময়ের ব্যবধান শূন্যের কাছাকাছি হলে একক সময়ে বেগের পরিবর্তনকে, সরি, একক সময়ে তোমার সরণের পরিবর্তনকে বলা হয় তাৎক্ষণিক বেগ। শেষ। এবার আসো মধ্যবেগ। মধ্যবেগ কি করতে হয়, আদি বেগ যোগ শেষ বেগ। মনে করো তুমি একটা 10 মিটার পার সেকেন্ড বেগে তোমার যাত্রা শুরু করলা, হয়ে গেল হচ্ছে 15 মিটার পার সেকেন্ড। তাহলে আমি যদি বলি মধ্যবেগ, মধ্যবেগ কত হবে, 10 প্লাস 15/2, মানে কত হবে তোমার, এখানে এখানে তোমার হচ্ছে 12.5। ঠিক আছে, এই হচ্ছে ওইখানের পার্টে আসবে। সো মনে রাখবা কিভাবে, চিন্তা করো, ধরো আমি 5 এবং 7 এর মাঝখানের বা মধ্য সংখ্যা বের করতে চাই। কি করতে চাই, আদি সংখ্যা 5 নেই, পরের সংখ্যা 7 নেই, বাই হচ্ছে 2 দিয়ে দিই। ঠিক আছে, সেম ভাবে মধ্যবেগ মানে কি, আদি বেগ যোগ শেষ বেগ বাই 2।
কেন পড়াচ্ছি মিলায় ফেলবে নাহলে তোমরা এটার সাথে। আপেক্ষিক বেগ এইমাত্র পড়াইলাম যে এ এর সাপেক্ষে বি এর বেগ হলে যার সাপেক্ষে সে বিয়োগে, দেখো এ এর সাপেক্ষে তাই এ হচ্ছে বিয়োগ, দ্যাটস ইট। এটা হচ্ছে বেগের ভাই ব্রাদার আমরা শেষ করে ফেললাম। এবার আসো হচ্ছে যে সমবেগ জিনিসটা হচ্ছে কি, সমবেগ হচ্ছে যেই বেগের মান ও দিক সর্বদা সমান। ওকে, সো মনে করো একটা বেগ আছে যেটা হচ্ছে এই দিকেই সবসময় 5 মিটার পার সেকেন্ড আছে, এই দিকেই 5 মিটার পার সেকেন্ড আছে, কোনো চেঞ্জ নেই, এটা হচ্ছে সমবেগ। আর অসমবেগ মানে কি, যেই বেগের হয় মান চেঞ্জ হবে, নতুবা দিক চেঞ্জ হবে, নতুবা দুইটাই চেঞ্জ হবে। যেমন মনে করো হচ্ছে একটা বেগ কিছু সময় 5, কিছু সময় 3, কিছু সময় 2, সো এই যে মান চেঞ্জ হচ্ছে এটা একটা অসমবেগ। কিংবা জাস্ট মান সেম আছে, ধরো একটা সুষম বৃত্তীয় গতির জন্য, ঠিক আছে, আমরা বলি ইউনিফর্ম সার্কুলার মোশন বা ইউসিএম বলা হয়, ইউনিফর্ম সার্কুলার মোশন, সুষম বৃত্তীয় গতি আমরা পড়বো। এইখানে এই যে বস্তুটা ঘুরতেছে, এই বস্তু দ্রুতি যদি বলি, দ্রুতি ধরো 5 মিটার পার সেকেন্ডে আছে, দ্রুতি অলওয়েজ 5 মিটার পার সেকেন্ডে আছে, কিন্তু এই যে বেগ, আমি যে বলছি বেগের মান অলওয়েজ 5 মিটার পার সেকেন্ডে আছে, কিন্তু এই যে দিক দেখো, একসময় এইদিকে একসময় এইদিকে, অর্থাৎ ঘূর্ণায়মান বস্তুর দিক পরিবর্তন হচ্ছে, তার মানে এটা অসমবেগ। আর এমনও হইতে পারে যে মান ও দিক দুইটাই চেঞ্জ হচ্ছে, সেটাও একটা অসমবেগ হয়ে যাবে। খুবই সহজ কথা। এবার আসা হচ্ছে আমাদের কাছে গড় দ্রুতি। গড় মানেই হচ্ছে কি, গড় মানেই মোট, তাহলে মোট দূরত্ব বাই সময়। তাৎক্ষণিক মানে কি, সময়ের ব্যবধান শূন্যের কাছাকাছি হলে তখন দূরত্বের, আমরা বলি একক সময় দূরত্বের পরিবর্তনকে বলা হয় তাৎক্ষণিক দ্রুতি। এবার আসা হচ্ছে গতি বিষয়ক বিভিন্ন রাশি। তো আপনাদের ত্বরণের সূত্র মনে আছে, সমান সমান ভি মাইনাস ইউ বাই টি। এর মানে কি, বেগের পরিবর্তনের হার, হার মানে কি সময় দিয়ে ভাগ দেওয়া। তোমাকে এইভাবে আসতে পারে যে একক সময়ে বেগের পরিবর্তনকে ত্বরণ বলে, কিংবা বেগের পরিবর্তনের হারকে, যে বেগের পরিবর্তন ভি মাইনাস ইউ, হার মানে সময় দিয়ে ভাগ, এটাকে বলা হয় ত্বরণ। তোমরা জানো ত্বরণও কি রাশি, একটা ভেক্টর রাশি, তার মানে বেগের পরিবর্তন বাই সময় ত্বরণ পেয়ে যাব। ত্বরণ মানে হচ্ছে কি মিটার পার সেকেন্ড স্কোয়ার, আমরা জানি। আর যদি এটাকে আমরা মাত্রা হিসেবে লিখি, এটা হয়ে যাবে এল টি ইনভার্স 2, এটাও তোমরা অলরেডি জানো। তাৎক্ষণিক মানে কি, সময়ের ব্যবধান শূন্যের কাছাকাছি হলে, এটা হচ্ছে তাৎক্ষণিক। আর বেগের পরিবর্তনের হার, এটা মানে কি ত্বরণ, তাহলে তাৎক্ষণিক ত্বরণ। ওকে, এই যে এটা হচ্ছে এতটুকু তাৎক্ষণিক আর এতটুকু হচ্ছে ত্বরণ, তাহলে তাৎক্ষণিক ত্বরণ। আচ্ছা, সম মানে কি, যার মান ও দিক সেম থাকবে সেটা সমত্বরণ। আর অসম মানেই হচ্ছে কি, হয় মান চেঞ্জ হবে, নতুবা দিক চেঞ্জ হবে, অথবা মান ও দিক দুইটাই চেঞ্জ হবে। চেঞ্জ হলেই কি, চেঞ্জ হলেই অসমতরণ। আচ্ছা, এবার আসো যে আমরা কিভাবে সরণ থেকে বেগে যাইতে পারি, বেগ থেকে ত্বরণে যাইতে পারি গ্রাফের মাধ্যমে। ঠিক আছে, আমাকে জাস্ট একটা কথা বলবা, ধরো আমি যদি একটা গ্রাফ নেই ভি এবং টি, যে বেগ এবং সময় লেখচিত্র, এই লেখচিত্রের ঢাল কিভাবে বের করি আমরা, ডিভাইড করে। ধরো আমি এখানে ঢাল কিভাবে বের করবো, যে স্লোপ এম সমান সমান ভি বাই টি, তার মানে আমরা ঢাল কিভাবে বের করি, ঢাল বের করি হচ্ছে ভাগ দিয়ে, তাই না? আচ্ছা, আর যদি আমি এখানে ক্ষেত্রফলটা বের করতে চাই, ক্ষেত্রফল বের করার জন্য কি করি, ওই ভিটি দেই না, যে হাফ ইন্টু ভিটি, ত্রিভুজের ক্ষেত্রফল। তার মানে আগে ফার্স্টে বোঝো, যখন আমি ভাগ দিচ্ছি সেটা আমাকে ঢালকে কি করতে, ইন্ডিকেট করতেছে। যখন আমি কোনো কিছু দিয়ে গুণ দিচ্ছি, সেটা হচ্ছে কি একটা ক্ষেত্রফলকে ইন্ডিকেট করতেছে। আচ্ছা, এবার ম্যাথের একটা কনসেপ্টে আসো। ঢাল মানে কি, ডিফারেন্সিয়েশন, ডিফারেন্সিয়েশন করলে কিন্তু আমরা ঢাল পাই। আর ক্ষেত্রফল মানে কি, ইন্টিগ্রেশন করলে আমরা ক্ষেত্রফল পাইতাম, মনে আছে, এরিয়া আন্ডার দ্য কার্ভ করতাম 10.7। তো ওইখানে এতটুকু মাথায় রাখো, ভাগ মানেই কি ঢাল, আর যদি হচ্ছে কখনো গুণ দেই, সেটা হচ্ছে কি হয়ে যাবে, সেটা হয়ে যাবে ক্ষেত্রফল। আচ্ছা, সো সেম ভাবে আমি যদি সরণ সময় লেখচিত্র নেই, মনে করো এমন একটা গ্রাফ যেখানে কি আছে, সরণ আছে, সময় আছে, তাহলে সরণ সময় লেখচিত্রের ঢাল কাকে ইন্ডিকেট করবে, বেগকে। আবার বেগ সময় লেখচিত্রের ঢাল কাকে ইন্ডিকেট করবে, ত্বরণকে। অর্থাৎ একটা গ্রাফ পাইছো তুমি, যে গ্রাফে কি আছে, বেগ সময়। এখন এই লেখচিত্রে যদি ঢাল বের করো, ঢাল বের করলে কি পেয়ে যাবে, ত্বরণ। ঢাল মানেই সামনের দিকে আগাবে, ঠিক আছে। আর যখন আমি উল্টা কাজ করব, যেমন ত্বরণ এবং সময়, ত্বরণ সময়ের একটা লেখচিত্র আছে, মনে করো এ আর টি, এরকম একটা লেখচিত্র আছে। এখন এই লেখচিত্রের ক্ষেত্রফল যদি বের করি, মানে ত্বরণ সময় লেখচিত্রের ক্ষেত্রফল এ ইন্টু টি করি, আমি কি পেয়ে যাব, বেগ পেয়ে যাব। আবার বেগ সময় একটা লেখচিত্র আছে, তার যদি আমি ক্ষেত্রফল বের করি, সরণ পেয়ে যাব। জাস্ট হচ্ছে ক্ষেত্রফল বললে এদিকে আসবো, মানে এদিকে আসবো আর কি, ক্ষেত্রফল বললে। আর যদি ঢাল বলে, আমি আস্তে আস্তে হচ্ছে এদিকে যাব। ওকে, এটা মাথায় রাখো। ঢাল বললে কি হয়, সরণ সময় লেখচিত্রের ঢাল এস বাই টি। এস বাই টি মানে কি, এস বাই টি মানে বেগ, এটা। আর যদি বলে বেগ সময় লেখচিত্রের ঢাল মানে কি, ঢাল মানেই ভি বাই টি, তাহলে ভি বাই টি মানে কি, ত্বরণ। আচ্ছা, ত্বরণ সময় লেখচিত্রের ক্ষেত্রফল মানে কি, এ ইন্টু টি, মানে কি এ ইন্টু টি। এ ইন্টু টি মানেই হচ্ছে কি ত্বরণ গুণ সময় মানে কি, বেগ। আবার বেগ সময় লেখচিত্রের যে ক্ষেত্রফল মানে কি, ভি ইন্টু টি, এস সমান সমান ভিটি, তাহলে বেগ সময় লেখচিত্রের ক্ষেত্রফল হচ্ছে সরণ। এই কথাটাই হচ্ছে আমরা এখানে দেখছি। সেম ভাবে সরণ সময় লেখচিত্রের ঢাল হচ্ছে বেগ, বেগ সময় লেখচিত্রের ঢাল ত্বরণ, ত্বরণ সময় লেখচিত্রের ক্ষেত্রফল বেগ, বেগ সময় লেখচিত্রের ক্ষেত্রফল সরণ। এই হচ্ছে, এই কথাটা মাথায় রাখবা, গতি বিষয়ক সমীকরণ। 4টা সমীকরণ যখন হচ্ছে সমত্বরণ থাকে, অর্থাৎ যখন কি থাকে, সমত্বরণ থাকে, অর্থাৎ
এর কোনো চেঞ্জ হয় না, তখন আমরা চারটা সমীকরণ পাই। প্রথম সমীকরণ কি, ভি সমান সমান ইউ প্লাস এটি। এই ভি নটের জায়গায় তুমি ইউ ইউজ করতে পারো। ইউ মানে আদি বেগ, এ হচ্ছে সমতরণ, আর টি হচ্ছে কতটুকু সময়। আরেকটা হতে পারে কি, দ্বিতীয় সমীকরণ, এই যে সরণ, সেটা হচ্ছে ইউ প্লাস ভি বাই টু, মানে কি মধ্যবেগ গুণ সময়, এটা আরেকটা সূত্র। আরেকটা হচ্ছে এস সমান ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, এটাও তোমরা জানো। আরেকটা হচ্ছে ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস টু এ এস, ঠিক আছে। ভি নটও ইউজ করতে পারো বা ইউ স্কোয়ার ইউজ করতে পারো। তাহলে এটা কি হবে, এটা হয়ে যাবে হচ্ছে ইউ স্কোয়ার প্লাস টু এ এস। আচ্ছা, সবকিছু হচ্ছে ঠিক আছে আই গেস, এতক্ষণ পর্যন্ত যেগুলা করছি আমি। তারপর হচ্ছে আরেকটু দেখি এখানে, সবই ঠিক আছে। আচ্ছা, সো এবার দেখো গতির সমীকরণ আমরা পড়লাম। আর যদি হচ্ছে ত্বরণ শূন্য হয়, যখন মানে কোনো ত্বরণ নাই, তখন কি হবে, এস সমান সমান ভিটি। তখন কি হয়ে যাবে, এস সমান সমান ভিটি, দ্যাটস ইট। এবার আসা হচ্ছে গতির সমীকরণের গ্রাফ। আমি জাস্ট এইটা একটু সময় নিব, ভালো মতো শুনবা, বাংলা কথা আছে এখানে। গতির সমীকরণীয় গ্রাফ তোমার কিভাবে আসে, তোমার বাংলা আসবে এই কথাটা। তোমার এই যে চারটা সূত্র পড়াইছি না, খুব মাথায় ভালো মতো সেট থাকতে হবে। জাস্ট কথাটা শোনো কি বলছে। ফার্স্টে যখনই তোমার কোনো একটা বাংলা শব্দ দিয়ে দিবে, তুমি সেটাকে না আগে ফার্স্টে মার্ক করবা, রিলেট করবা। যেমন দেখো, স্থির অবস্থান থেকে সমতরণে। আচ্ছা, কোনো কিছু যদি বলা হয় স্থির অবস্থানের মানে কি, এর মানে হচ্ছে আদিবেগ শূন্য। তাহলে বললা যে আদিবেগ শূন্য। আচ্ছা, সমতরণে গতিশীল, তার মানে আমার এ এ দেয়া আছে, এ। আচ্ছা, গতিশীল কোনো বস্তুর অতিক্রান্ত দূরত্ব, দূরত্ব বা সরণ, এখানে এস দেয়া আছে। আচ্ছা, অতিক্রান্ত দূরত্ব সময়, তার মানে কি দেয়া আছে, টি দেয়া আছে। ওকে, তাহলে আমার এমন একটা সূত্র বের করতে হবে যেই সূত্রের মাঝখানে কি কি আছে, যেই সূত্রের মাঝখানে ইউ আছে, এ আছে, এস আছে, টি আছে। তোমাকে প্রশ্নটা করছে যে ফাইনালি কি হবে, যে অতিক্রান্ত দূরত্ব সময়ের কিসের কি সমানুপাতিক না কি হবে এটা। তো তোমার কিন্তু ফার্স্টে দেখো অনেক কিছু আসবে, বাট তোমাকে ফার্স্টে সূত্রটা আইডেন্টিফাই করতে হবে। এখন চিন্তা করো যে এমন কোন সূত্র আছে যে সূত্রে এস আছে, ইউ আছে, এ আছে, টি আছে। কোন সূত্র সেটা, এস সমান সমান ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, রাইট? এই সূত্রটাই তো এইটা। এস আছে, ইউ আছে, টি আছে, এ আছে। তাহলে আমরা আইডেন্টিফাই করে ফেললাম যে এস সমান ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। যেহেতু স্থির অবস্থান বলছে, মানে কি ইউ সমান সমান হচ্ছে শূন্য, তাহলে কি হয়ে যাবে এটা শূন্য। তাহলে এস সমান সমান হাফ এটি স্কোয়ার। দেখো এখানে সমতরণ বলছে, মানে কি ত্বরণের কোনো পরিবর্তন নাই। তাহলে হাফ একটা ধ্রুবক, এও একটা ধ্রুবক। আচ্ছা, যদি দুইটা ধ্রুবক এসে পড়ে, আমি এখানে কি লিখতে পারি, এস প্রপোর্শনাল টু টি স্কোয়ার। আমার কাছে চাইছে এটা, যে অতিক্রান্ত দূরত্ব সময়ের কি হবে, অতিক্রান্ত দূরত্ব সময়ের বর্গের সমানুপাতিক। দেখছো, এই হচ্ছে কথা। অ্যাপ্রোচটা বুঝতে পারছো? এবার তাহলে আমার সাথে এটা করো। স্থির অবস্থান মানে কি, স্থির অবস্থান মানে ইউ সমান সমান শূন্য। সমতরণ মানে কি দেয়া আছে, এ দেয়া আছে। গতিশীল কোনো বস্তুর শেষ বেগ মানে কি দেয়া আছে, ভি দেয়া আছে। অতিক্রান্ত দূরত্ব মানে কি দেয়া আছে, এস দেয়া আছে। এবার চিন্তা করো কোথায় এস আছে, ইউ আছে, ভি আছে, এ আছে। মাথায় আসলো ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস টু এ এস। আচ্ছা, যেহেতু স্থির অবস্থান বলছে, ইউ সমান কি, ইউ সমান শূন্য, তার মানে ভি স্কোয়ার সমান সমান টু এ এস, রাইট? এটাই তো হয়েছে। এখন কি বলছে, সমতরণ, তার মানে টু একটা ধ্রুবক, সমতরণ যেহেতু ত্বরণের কোনো পরিবর্তন নেই, তাহলে ত্বরণও একটা ধ্রুবক। তাহলে আমি কি লিখতে পারি, ভি স্কোয়ার প্রপোর্শনাল টু এস। এবং এই জায়গায় তোমরা ভুলটা করবা, কি লিখবা, যে তখন তোমরা লিখবা যে অতিক্রান্ত, এই যে শেষ বেগ অতিক্রান্ত দূরত্বের বর্গ, কি লিখবা, বর্গের সমানুপাতিক। তোমরা একটু বাংলাটা, আমি তোমাকে একটা কথা বলি শুনো, যার সাথে র থাকবে না, যার সাথে র থাকবে না, তার পাওয়ার হচ্ছে এক সব সময়। তার পাওয়ার অলওয়েজ এক রাখবা, কনফার্ম এক রাখবা, তাহলে প্যাচ লাগবে না। কি বলছে আমি দেখো, এখানে কার র কার সাথে নাই, আগে ফার্স্টে দেখো। এখানে বলছে বস্তু শেষ বেগ অতিক্রান্ত দূরত্বের, তার মানে সম্পর্ক কার চাইছে, বেগ এবং দূরত্বের। তাহলে এখানে র নাই কার সাথে, বেগের সাথে নাই। এই দেখো দূরত্ব এর, তার মানে র আছে এস এর সাথে। র নাই কার সাথে, বেগের সাথে। এখানে দেখো তো বেগের পাওয়ার কি, স্কোয়ার। বেগের পাওয়ার কি ভাই, বেগের পাওয়ার হচ্ছে স্কোয়ার, রাইট? এটাই দেখো, বেগের পাওয়ার হচ্ছে যে ভি স্কোয়ার প্রপোর্শনাল টু এস। আমি বলছিলাম বেগের পাওয়ার এক রাখতে হবে যখন র নাই, এটা ট্যাকটিক্স, ঠিক আছে? এক রাখার জন্য কি করবা, রুট করতে হবে। তাহলে ভি প্রপোর্শনাল টু রুট ওভার এস, এই হচ্ছে কথা। আর যার সাথে র আছে মানে সরণ, এর পাওয়ারটা দেখো, এর পাওয়ার কিন্তু এক নাই, এটা হচ্ছে 1/2। তাহলে এখন আমি কি বলতে পারি, যে অতিক্রান্ত, এই যে শেষ বেগ অতিক্রান্ত দূরত্বের বর্গমূলের সমানুপাতিক। আমাকে এই ফরম্যাটে এনে তারপরে করবা, পরীক্ষার হলে মাথা নিলে কাজ করে না। কিন্তু এই জন্যই বললাম ট্যাকটিক্সটা কি, যার সাথে র নাই তার পাওয়ার এক। যেরকম দেখো অতিক্রান্ত দূরত্ব সময়ের বর্গের সমানুপাতিক। অতিক্রান্ত দূরত্ব মানে কি, র নাই কার সাথে, দূরত্বের সাথে। এই দেখো দূরত্বের পাওয়ার হচ্ছে এক। এভাবে অ্যাপ্রোচটা করবো, এটা সেম ভাবে অন্যান্য জায়গায় কাজে লাগবে অনুপাতের মাঝখানে। ফাইন। এবার আসা হচ্ছে আমাদের কাছে কোনটা, এবার আসা হচ্ছে এটা শেষ আমাদের কাছে পরন্ত বস্তু সূত্র। পরন্ত বস্তু তিনটা সূত্র আছে, ঠিক আছে? পরন্ত বস্তু কয়টা সূত্র আছে, তিনটা।
এইটা হচ্ছে তোমাদের প্রদান করছে কে, শুনো, প্রদান করছে কে, প্রদান করছে কে, প্রদান করছে হচ্ছে আমাদের, প্রদান করছে হচ্ছে কে, প্রদান করছে হচ্ছে বিজ্ঞানী গ্যালিলিও। কিন্তু আয়রনি হচ্ছে এটার প্রমাণ করছে কে, এই পরন্ত বস্তু সূত্র প্রমাণ করছে হচ্ছে বিজ্ঞানী নিউটন। কিসের মাধ্যমে? গিনি পালক পরীক্ষার মাধ্যমে, ঠিক আছে, গিনি পালক পরীক্ষার মাধ্যমে নিউটন প্রমাণ করছে। আচ্ছা, তো পরন্ত বস্তু সূত্র শর্তা বলি কি কি? এই যে যখন আমি এক্সপেরিমেন্ট করবো সেটা একটা বায়ুশূন্য স্থান হইতে হবে, ঠিক আছে, বায়ুশূন্য স্থান হইতে হবে, আদিবেগ শূন্য হইতে হবে, একই উচ্চতা থেকে হতে হবে। ধরো একটা হাতি আর একটা পিঁপড়া তুমি ফেলতে চাও, তাহলে কি করতে হবে? বায়ুশূন্য স্থান, দুইটাকে স্থির অবস্থায় মানে কি আদিবেগ শূন্য এরকম একটা কন্ডিশনে তাকে ছাড়তে হবে, আদিবেগ শূন্য এরকম একটা কন্ডিশনে তাকে ছাড়তে হবে, ছেড়ে দিলাম, এবং তাকে কি একই উচ্চতা থেকে তাদেরকে ফেলতে হবে, তাই না? একই উচ্চতা থেকে কি করতে হবে? একই উচ্চতা থেকে ফেলতে। ফাইন, তাহলে প্রথম সূত্র হচ্ছে কি? প্রথম সূত্র হচ্ছে একই উচ্চতা থেকে স্থির অবস্থান থেকে মুক্তভাবে পরন্ত বস্তু সকল বস্তু সমান সময়ে সমান দূরত্ব অতিক্রম করে। অর্থাৎ কি বলছে? একই উচ্চতা, স্থির অবস্থান মানে ইউ সমান 0, মুক্তভাবে মানে একদম বাধাভাবে পড়তেছে, তখন সকল বস্তু মানে সেটা হোক হাতি, ঘোড়া, ব্যাং, যে কোনো তোমার বস্তুই হোক না কেন, সমান সময় অর্থাৎ তারা সেম টাইমে মাটিতে ল্যান্ড করবে। একদম হাতি হোক আর হচ্ছে একটা পিঁপড়া হোক, সমান সময় সমান পরিমাণ দূরত্ব অতিক্রম করছে, শেষ। বাধাহীন পথে পরন্ত বস্তু নির্দিষ্ট সময় প্রাপ্ত বেগ ওই সময় সমানুপাতিক। এটা কাকে বলছে? এটা বলছে হচ্ছে আমাদের কাছে ভি প্রপোর্শনাল টু টি কে। এই যে ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি না, ওইখান থেকে আসছে ভি প্রপোর্শনাল টু টি, এর দ্বিতীয় সূত্র। তৃতীয় হচ্ছে কোনটা? বাধাহীন পথে পরন্ত বস্তু নির্দিষ্ট সময় অতিক্রান্ত দূরত্ব ওই সময়ের বর্গের সমানুপাতিক। মানে কি হবে? এটা আমাদের বলছে হচ্ছে সময়ের বর্গের সমানুপাতিক, এটা হবে এস প্রপোর্শনাল টু টি স্কোয়ার। ওকে, এইটা যেটা আমরা পড়ে আসছি কিছুক্ষণ আগে সূত্রে, এটা হচ্ছে পরন্ত বস্তু তিনটা সূত্র। প্রথমটা সমান সময় সমান দূরত্ব, ভি প্রপোর্শনাল টু টি, আর হচ্ছে এস প্রপোর্শনাল টু টি স্কোয়ার, দ্যাটস ইট। চলে আসে হচ্ছে প্রাসে। প্রাস হচ্ছে এই যে অ্যাংরি বার্ডস এরকম একটা কিক মারে না, মানে এই যে আমরা যেরকম বল ছুঁড়ে মারি এইভাবে উঠে দেন এইভাবে পড়ে, এটাকে বলা হয় হচ্ছে প্রাস। ওকে, এটাকে বলা হয় প্রাস। প্রাসের অনেকগুলো বৈশিষ্ট্য আছে, তোমাকে ভালো মতো পড়তে হবে। প্রাসের বৈশিষ্ট্য পড়ার আগে আমি জাস্ট তোমাকে নর্মালি যদি আমি খারাপভাবে নিক্ষিপ্ত বস্তু করি তার ক্ষেত্রে কি হয় এটা একটু বুঝি আমরা, ঠিক আছে? বোঝাটা ইম্পর্টেন্ট। যখন একটা বস্তুকে মনে করো খারাপভাবে উপরের দিকে নিক্ষেপ করছো 10 মিটার পার সেকেন্ড বেগে, নিচে কি কাজ করে সবসময়? নিচে সব সময় হচ্ছে জি বেগে কাজ করে। এটা কিন্তু সেম বস্তু, জাস্ট আমি উপর থেকে যখন নামতেছে এই পুরো কেসটা দেখাচ্ছি, এরকম ভাবে যাবে, এরকম ভাবে নামবে, পুরো কন্ডিশনটাকে আলাদা আলাদা ফ্রেমে রাখছি আর কি। তো প্রথম 10 মিটার পার সেকেন্ড, ওকে, তো জি যেহেতু নিচে কাজ করতেছে, এর মন্দন হওয়ার কারণে উপরে উঠতে উঠতে তার বেগ কমে যাবে, বেগ হয়ে গেল 5। যখন সে সর্বোচ্চ উচ্চতায় পৌঁছাইছে, ধরো এই যে এরকম ভাবে গেছে, নামছে, তাহলে সর্বোচ্চ উচ্চতায় বেগ কত তার? 0, তাই না? সর্বোচ্চ উচ্চতায় বেগ হচ্ছে 0। এরপর সে কি জি এর কারণে আস্তে আস্তে নিচে নামা শুরু করবে, নিচে নামতে নামতে কি হয়? বেগ বাড়ে। তো প্রথমে 5, এরপরে আবারও সে 10 মিটার পার সেকেন্ড বেগে নামলো, অর্থাৎ 10-এ আমি ছুটছি, 10-এই হচ্ছে এটা নামছে। নামছে কিভাবে? এটা কিন্তু এই রাস্তায় চলছে, আমি জাস্ট আলাদা করছি। কেন আলাদা করছি? হচ্ছে তোমাদের দেখানোর জন্য। সব কিন্তু এই রাস্তাতেই এই ঘটনা ঘটছে, এই রাস্তাতেই 5 হয়েছে, ফার্স্টে 0 হয়েছে, তারপর নামতেছে, আবারও 5 হইলো, আবারও 10 হয়েছে। ওকে, এটা হচ্ছে এই বরাবর হয়েছে। এবার আসো হচ্ছে আমরা একটা বস্তুকে বাঁকাভাবে মানে ছুড়বো, ধরো 13 মিটার পার সেকেন্ড বেগে ছুড়লাম, তার মানে কি? এর আনুভূমিক দিকে একটা উপাংশ আছে, মনে করো 5 থিটা কোণে ছুটছি, আর হচ্ছে তার উলম্ব দিকে একটা উপাংশ আছে, সেটা হচ্ছে কত? সেটা হচ্ছে মনে করো 12। ওকে, তার মানে কি? একটা বস্তুকে খারাপভাবে যদি আমি ছুরি, এরকম ভাবে ছুরি, এর কিন্তু কোনো আনুভূমিক উপাংশ নাই। কিন্তু একটা বস্তুকে যখন আমি তির্যকভাবে ছুটতেছি তখন তার কি আনুভূমিকও আছে, উলম্ব উপাংশ আছে। এইখান থেকে আসে প্রাসের কনসেপ্ট, যার জন্য কি হয় দেখো, ধরো আমি একটা বেগে ছুড়লাম 13, আর হচ্ছে তার আনুভূমিক উপাংশ, আর হচ্ছে সরি, এটা আনুভূমিক উপাংশ, এটা উলম্ব উপাংশ। দেখো আনুভূমিক বরাবর কি কোনো ধরনের ত্বরণ বা মন্দন আছে? নাই, ঠিক আছে, কোনো বা ত্বরণ বা মন্দন নাই। কিন্তু উলম্ব দিকে আমাদের কাছে কি আছে? আমাদের কাছে আছে হচ্ছে অভিকর্ষজ ত্বরণ। দেখা যাবে কি এই যে 12 মিটার পার সেকেন্ডটা, এই বেগটা উপরে উঠতে উঠতে কমে যাবে জি এর কারণে। প্রথমে 12, এরপরে 8, এরপরে 4, এরপরে 0, আবার আস্তে আস্তে কি হবে? নিচে যেহেতু জি আছে, এটার কারণে আনুভূমিক দিকে বেগ বাড়বে। দেখো 4, 8, 12, দেখছো? এই যে জাস্ট এইগুলো একটু খেয়াল করো, তাইলেই তোমার জন্য সহজ হবে। ফার্স্টে দেখো 12 ছিল, এরপরে আস্তে আস্তে কি জি এর কারণে কমলো, 8, 4, একদম শূন্য, মানে সর্বোচ্চ উচ্চতায় 0 হয়ে গেল। এরপরে আস্তে আস্তে কি নিচে নামতেছে, বাড়বে, কত হবে? 4, 8, 12, এই হচ্ছে কথা। কিন্তু দেখো যে আনুভূমিক দিকে যেটা আছে এটা সবসময় 5ই আছে, 5, 5, 5, 5, 5। কেন বলো তো? কেননা আনুভূমিক দিকে কোনো ত্বরণ নাই, কোনো মন্দন নাই, অর্থাৎ এটা সবসময় সমবেগে আছে। তো কি হচ্ছে দেখো, এই উলম্বের কারণে সে আস্তে আস্তে উঠতেছে, আর আনুভূমিকের কারণে সামনে আগায় যাচ্ছে। তো এই জন্য কি হয়? প্রাসের গতিপথটা কিরকম হয়? দ্বিমাত্রিক হয়, উপরে উঠতেছে, নামতেছেও আবার। এই যে এরকম একটা বল কিরকম হচ্ছে, উপরে উঠলো, নামলো। উপরে উঠলো কেন? এই যে উলম্ব উপাংশের কারণে। সামনে আসলো কেন? কারণ তার হচ্ছে এদিকে হচ্ছে কি একটা আনুভূমিক উপাংশ আছে। এবং সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে সর্বোচ্চ উচ্চতায় আমার যে মানে উলম্ব বেগটা, সেই উলম্ব বেগ কত? 0 হয়।
শুধুমাত্র কোন বেগটা থাকে সর্বোচ্চ উচ্চতায়? আনুভূমিক। আনুভূমিক কিন্তু জিরো হয় নাই কখনো, কেন? কারণ ত্বরণ নাই। এবং তোমাদের এই প্রশ্নটাই আসে, আনুভূমিক উচ্চতায় আমার এই যে বেগ, এই বেগটাই কি? মানে এইখানে তো জাস্ট আনুভূমিক বেগটাই হচ্ছে এখন তার টোটাল বেগ, তাই না? আনুভূমিক বেগটাই তো এখন তার টোটাল বেগ, আর তো কোনো বেগ নেই। তাহলে এই বেগ এবং এই যে আমাদের কাছে অভিকর্ষজ ত্বরণ, এদের মধ্যবর্তী অ্যাঙ্গেল কত? মধ্যবর্তী অ্যাঙ্গেল 90 ডিগ্রি, তাই না? এটা এইদিকে, এটা এইদিকে, এটা হচ্ছে তোমাদের কাছে আসে। সো এবার আসো হচ্ছে প্রক্ষেপণ বিন্দু হচ্ছে কোনটা? যেই বিন্দু থেকে তুমি ছুটতেছো, তাই না? ওইটা, এটা হচ্ছে প্রক্ষেপণ বিন্দু। প্রক্ষেপণ পথ কোনটা? পুরো এই পথটা। এবার আসো প্রক্ষেপণ বেগ, অর্থাৎ যে বেগে তুমি তাকে ছুটতেছো। এবার আসো হচ্ছে প্রক্ষেপণ কোণ, অর্থাৎ যেই কোণে তুমি তাকে ছুটতেছো। প্রক্ষেপণ সীমা মানে কি? পুরো যে ছুড়লা এটা হচ্ছে প্রক্ষেপণ পথ। আর এই যে এইখান থেকে এইখানের যে দূরত্ব, প্রক্ষেপণ সীমা বা পাল্লা, অর্থাৎ কতটুকু দূরে গিয়ে পড়বে, এটাকে বলা হয় প্রক্ষেপণ সীমা বা পাল্লা। উড্ডয়নকাল, অর্থাৎ কতটুকু সময় সে আকাশে ছিল, এটাই হচ্ছে তার উড্ডয়নকাল। ওকে, সো আমরা উড্ডয়নকালটা দেখে ফেললাম যে কতটুকু সময়, এটাকে আমরা টি দিয়ে প্রকাশ করি, কতটুকু সময় পুরো আকাশে থাকবে। এবার আসা হচ্ছে প্রাসের গতিপথ, সর্বদা প্যারাবোলা বা অধিবৃত্ত। বলতে পারো ভাই আপনি কি ম্যাথ পারেন না? দেখো এটা হচ্ছে কি, এটা হচ্ছে আমাদের কাছে প্যারাবোলা। প্যারাবোলার বাংলা হচ্ছে কি? প্যারাবোলার বাংলা হচ্ছে পরাবৃত্ত, বাট তোমাদের বইয়ে দেয়া আছে অধিবৃত্ত। তো যদি অপশনে দেখো যে পরাবৃত্ত দেয়া নেই, তাইলে অধিবৃত্ত দেখাবা, ঠিক আছে? যদি অপশন দেখো পরাবৃত্ত আছে, পরাবৃত্ত দেখাবা, প্যারাবোলা থাকলে প্যারাবোলা দেখাবা, এটা কারেক্ট। ওকে, এবার আসা হচ্ছে প্রাসের সর্বাধিক উচ্চতায় বেগ ও ত্বরণের মধ্যবর্তী কোণ। আচ্ছা, সর্বাধিক উচ্চতায় দেখছিলাম, মনে আছে? সর্বাধিক উচ্চতায় এই যে বেগ, বেগ হচ্ছে এইটা আর ত্বরণ হচ্ছে এইটা, তাহলে অ্যাঙ্গেল কত? অ্যাঙ্গেল হচ্ছে 90 ডিগ্রি। একদম ভালো মতো মাথায় রাখতে হবে এটা। এবার যে প্রশ্নটা আসে, সর্বাধিক উচ্চতায় প্রাসের গতি একমাত্রিক কেন বলতো? সর্বাধিক উচ্চতায় বেগ শুধুমাত্র কোনটা থাকে? এই দিকে থাকে, পাত ছিল, মনে আছে? এই দিকে বেগ ছিল শুধুমাত্র, এই জন্য গতি একমাত্রিক হয়। সর্বাধিক উচ্চতায় একমাত্রিক গতি মানে কি? একটা দিকে মাত্র বেগ থাকবে। সর্বাধিক উচ্চতায় মনে আছে, সর্বাধিক উচ্চতায় শুধুমাত্র একদিকে ছিল বেগ, এটাই। প্রাস সবসময় কি ধরনের গতি? দ্বিমাত্রিক গতি। কেন? চিন্তা করো, এই যে এইখানে একবার 12 ছিল, এখানে একবার 5 ছিল, মনে আছে? তার মানে কি? দ্বিমাত্রিক গতি থাকে। একমাত্র কার্যকর বল হচ্ছে কোনটা? অভিকর্ষজ বল। এই যে নিচের দিকে জি কাজ করে, অভিকর্ষ বল হচ্ছে কাজ করে, দ্যাটস ইট। এবার আসা হচ্ছে উদাহরণ কি কি? তির্যক নিক্ষিপ্ত ঢিল, যেটা ঢিলটাকে যখন তুমি ছুটছো, ঢিলটা কেমন যাবে? এমনি গিয়ে নিচে পড়বে, তাহলে এটা হচ্ছে দ্বিমাত্রিক। আচ্ছা, বুলেটের গতি। বলতে পারো ভাই বুলেট তো সোজা যায় না, বুলেটের তো ভর আছে, তাই না? বুলেটের তো ভর আছে, তো যখন তুমি একটা বুলেটকে ছুটছো, ঠিক আছে, অনেক সুন্দর বন্দুক আঁকছি, সো এইটা কি হয়? এরকম ভাবে গিয়ে নিচের দিকে পড়ে। সো এটাও হচ্ছে কি? এটা হচ্ছে আমাদের কাছে একটা, মানে তুমি যদি এমনেও না ছুড়ো, মেইনলি কি কাজ করেছে দেখো, সামনের দিকে গতি আছে এবং নিচের দিকেও গতি আছে, তাই না? বুলেটটা পড়তেছে নিচের দিকে, মানে কি নিচেও বেগ আছে, সামনেও বেগ আছে, তাহলে এটা একটা দ্বিমাত্রিক বা প্রাস। বিমান থেকে নিক্ষিপ্ত বস্তু, ধরো একটা বিমান থেকে তুমি একটা নিক্ষিপ্ত বস্তু, এই যে এই বস্তুটাকে ফেলবা, তাহলে এটাও হচ্ছে এইভাবে পড়বে। শূন্যে নিক্ষিপ্ত ক্রিকেট বল, ক্রিকেট বল যখন আমি এভাবে ছুটতেছি, এটাও কি? এটা হচ্ছে প্রাসের উদাহরণ, দ্যাটস ইট, প্রাসের উদাহরণ। একমাত্রিক গতির ক্ষেত্রে আমি তোমাকে বলি, একমাত্রিক গতির ক্ষেত্রে সর্বোচ্চ উচ্চতায় উঠতে কতটুকু সময় লাগে? উঠতে যে পরিমাণ সময় লাগে, নামতেও সেম পরিমাণ সময় লাগে। মানে কি? মনে করো উপরে উঠতে বলটার সময় লাগলো 2 সেকেন্ড, নামতেও সময় লাগলো 2 সেকেন্ড, তাহলে উড্ডয়নকাল বা আকাশে কতক্ষণ ছিল? 2 সেকেন্ড, 2 সেকেন্ড, 4 সেকেন্ড। ওকে, তাহলে আমি বলতে পারি কি, উঠতে যে পরিমাণ সময় লাগে, নামতেও সেম পরিমাণ সময় লাগে। এই সময়ের মান কত? u/g, অর্থাৎ u হচ্ছে যে আদি বেগে তুমি তাকে উপরের দিকে ছুটবা, ঠিক আছে? তাহলে উড্ডয়নকাল বা মোট সময় কি? ওঠার সময় যোগ নামার সময়, মানে কি? u+g প্লাস u+g হয়ে যাবে হচ্ছে 2u+g, একদম ভুল করা যাবে না, উড্ডয়নকাল 2u/g। সর্বোচ্চ উচ্চতা, অর্থাৎ কতটুকু উচ্চতায় সে সর্বোচ্চ পৌঁছাবে, সেটা হচ্ছে h সমান u²/2g। u আদিবেগ আর g হচ্ছে কোনটা? g হচ্ছে নিচের ত্বরণ। সো খুব ভালো মতো মাথায় রাখবে, খুব ভালোভাবে মাথায় রাখতে হবে। এবার চলে আসবে হচ্ছে এইখানে একটা প্রাসের জন্য আমাদের কি কি হবে। প্রাসের জন্য তোমাকে আমি নতুন করে কোনো সূত্র শিখাবো না, জাস্ট এইটা। এখন তুমি আগে ফার্স্টে আসো হচ্ছে তার উড্ডয়নকাল কি হবে। একটা প্রাসকে ছুটছো, সেই পুরো এইখান থেকে আসতে, মানে এইখান থেকে এখানে আসতে তার কতটুকু সময় লাগবে। জাস্ট আমাকে একটা কথা বলো, এইখানে আমি যদি ইউ বেগে তাকে ছুরি, তার কি হবে? একটা ইউ কস থিটা এইদিকে, আর উলম্ব দিকে কি? ইউ সাইন থিটা। থিটা কোণে ছুড়লে ইউ কস থিটা, ইউ সাইন থিটা। আমাকে এইখানে বলো তো, এখানে উলম্ব দিকে কোনটা ছিল? শুধু ইউ ছিল। কি হয়েছে? 2 ইন্টু উলম্ব দিকে ইউ বাই হচ্ছে জি। তাহলে এখানে কি বসাবা? 2 ইন্টু উলম্ব দিকে কি আছে? ইউ সাইন থিটা, তাই না? তাহলে ইউ সাইন থিটা বাই জি। দেখো 2 ইন্টু উলম্ব দিকে কোন বেগ? ইউ সাইন থিটা বাই জি, তাহলে এটা হবে 2 ইউ সাইন থিটা বাই হচ্ছে জি। সর্বোচ্চ উচ্চতায় কি ছিল? u²/2g। তাহলে এখানে কি বসাবা? আমরা বসাবো উলম্ব দিকে যেই বেগটা, ইউ সাইন থিটা হোল স্কোয়ার বাই হচ্ছে 2g, ইউ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা বাই হচ্ছে 2g। সেম ভাবে u²/2g, ইউ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা বাই 2g, মানে ইউ এর জায়গায় ইউ সাইন থিটা বসাই দেবো। পাল্লা হচ্ছে কত? পাল্লা হচ্ছে এতটুকু। এই আর কত হবে? আর হবে ইউ স্কোয়ার সাইন 2 থিটা বাই হচ্ছে জি, ইউ স্কোয়ার সাইন 2 থিটা ডিভাইডেড বাই জি। এর নিচে হচ্ছে শুধুমাত্র জি এখানে, ঠিক আছে? এটা আবার প্যাচ লাগানো, এটা জাস্ট আলাদা করে পড়বা। পাল্লা কত হবে? তাইলে হচ্ছে হবে একমাত্রিকে যে বললাম 2u/g, 2u সাইন থিটা বাই জি, u²/2g, ইউ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা বাই 2g, ঠিক আছে? আর হচ্ছে আর সমান কি? ইউ স্কোয়ার সাইন 2 থিটা বাই হচ্ছে জি, দ্যাটস ইট। এইটা জাস্ট তুমি আলাদা করে পড়লে তোমার কাজ শেষ। এছাড়া হচ্ছে আরেকটা সূত্র আসে, y সমান x tan থিটা মাইনাস gx স্কোয়ার 2u স্কোয়ার
ওরে বাবা, সব ভয়ঙ্কর সূত্র, জাস্ট এটা দেখে রাখো। এটা হচ্ছে তোমার ওয়াই এবং এক্স এর মধ্যে একটা, আমরা বলি না স্থানাঙ্ক ভিত্তিক সমীকরণ, এটা হচ্ছে সেই স্থানাঙ্ক ভিত্তিক সমীকরণ। জাস্ট এটা প্রাসের একটা সমীকরণ, এটা জেনে রাখো, তোমার অ্যাপ্লিকেশনে কাজে আসবে না। এবার আসো একটা কথা বলা হয়, খেয়াল করো। আমি ফার্স্ট হচ্ছে এই যে সবুজ, যেটা সবুজটা একটা কোণে ছুড়লাম, একই দূরত্বে পৌঁছাইলো। আবার যেটা হচ্ছে আমাদের কাছে নীল, যেটা এই নীলটাকেও একই দূরত্বে, মানে একই না ডিফারেন্ট কোণে ছুটছি, এবং দেখো সেটা হচ্ছে একই দূরত্বে পৌঁছাইছে। দেখছো সবুজটা আর নীলটা। আবার দেখো লালটা সবচেয়ে দূরে পৌঁছাইছে। এখানে আবার দেখো এই যে এইটা আর এই হলুদটা একই উচ্চতায় পৌঁছায়, মানে একই দূরত্বে পৌঁছাইছে। কেন হয়েছে আমি তোমাকে বলি। যখন আমি আদিবেগ সেম রাখি, থিটা ও 90 ডিগ্রি মাইনাস থিটা, এই একই কোণের জন্য কি হবে, আমার যে এই পাল্লা হচ্ছে একই হবে। যেমন 30 ডিগ্রি ও 60 ডিগ্রির জন্য একই দূরত্বে পৌঁছাবে। ধরো 30 ডিগ্রিতে ছুড়লাম, 10 মিটার দূরে গিয়ে পৌঁছাইলো। 60 ডিগ্রিতে ছুড়লাম, 10 মিটার দূরে গিয়ে পৌঁছাইলো। বুঝতে পারছো? সেম ভাবে 10 ডিগ্রি ও 80 ডিগ্রির জন্য সেম দূরত্ব পাবো, বা সেম আর পাবো আমি। ওকে। আর 45 ডিগ্রিতে সর্বাধিক দূরত্ব পাবো, অর্থাৎ একটা বেগের জন্য 45 ডিগ্রি কোণে যদি আমি ছুড়ি, সবচেয়ে বেশি দূরে গিয়ে পড়বে, সবচেয়ে বেশি দূরে গিয়ে পড়বে। ঠিক আছে? তাহলে বুঝতে পারছো, পুরো কোণের জন্য এক সেম পরিমাণ পাল্লা পাবো আমি। ধরো 20 মিটার/সেকেন্ড বেগে ছুড়বো, 10 ডিগ্রি কোণে ছুড়লে যে পরিমাণ দূরত্বে যাবে, 80 ডিগ্রি দূরত্ব মানে কোণে ছুড়লেও সেম পরিমাণ দূরত্বে যাবে। মজার ব্যাপার কিন্তু। এবার আসা হচ্ছে স্পেশাল, আমরা বলি গতিশক্তি ও স্থিতিশক্তি, যেটা গতিশক্তি স্থিতিশক্তি দুইটাই চেঞ্জ হয়, কেননা গতির পরিবর্তন হয়, স্থিতিশক্তি মানে স্থিতির যে অবস্থানের পরিবর্তন হয়, দুইটাই পরিবর্তন হয়, কিন্তু মোট শক্তি ধ্রুব থাকে। এটা আমরা নর্মাল যে কি বলে যে বস্তুগুলো আমরা ছুরি তাদের জন্য আমরা দেখতে পাইছিলাম, মনে আছে, যে পরন্ত বস্তু বা অন্যান্য টাইপের জন্য। আচ্ছা, সো মোট শক্তিটা কত, আদিবেগে যেটা আমরা ছুটতেছি, হাফ mu²। ওকে। এবং সর্বোচ্চ অবস্থানে গতিশক্তি কেমন হবে? সর্বোচ্চ অবস্থানে বেগ শুধুমাত্র কি থাকে, ইউ কস থিটা, মানে আনুভূমিক যেটা থাকে। মনে আছে একটা ছিল ইউ, আর এদিকে ছিল ইউ কস থিটা। তো আনুভূমিকটা তো শূন্য হয় না, তাই কি হয়ে যায়, ইউ কস থিটা যেটা, সেটা হচ্ছে শুধুমাত্র আমরা পাবো, তাই না? তাহলে হাফ ইন্টু এম ইন্টু ইউ কস থিটা হোল স্কোয়ার, এই যে বেগ স্কোয়ার। আর স্থিতিশক্তি কি পাবো, জাস্ট তার ইউ কস থিটার জায়গায় ইউ সাইন থিটা। সো হাফ ইন্টু এম ইন্টু ইউ সাইন থিটা হোল স্কোয়ার। কিভাবে পাইছি আমি তোমাকে একটু বলি। স্থিতিশক্তি মানে কি, মোট শক্তি মাইনাস গতিশক্তি। মোট শক্তি সবসময় কি, হাফ এম ইউ স্কোয়ার। আর সর্বোচ্চ অবস্থানে আমার গতিশক্তি কত হয়েছে, হাফ ইন্টু এম ইউ স্কোয়ার কজ স্কোয়ার থিটা। তো আমি যদি এটা থেকে বিয়োগ দিয়ে দিই, কি হয়ে যাবে, 1 মাইনাস কজ স্কোয়ার থিটা। 1 মাইনাস কজ স্কোয়ার মানে কি, সাইন স্কোয়ার থিটা। তাহলে সর্বোচ্চ অবস্থানে স্থিতিশক্তি কত, হাফ ইন্টু এম ইউ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা। দ্যাটস ইট। সর্বাধিক প্রক্ষেপণ সীমা যদি হয়, তখন তোমার কি অবস্থান হবে? সর্বাধিক প্রক্ষেপণ সীমা মানে কি, সবচেয়ে বেশি দূরত্বে কোন অ্যাঙ্গেলে পৌঁছাবে, থিটা সমান 45 ডিগ্রি হলে। এবং থিটা সমান 45 ডিগ্রি হলে সর্বোচ্চ উচ্চতায় গতিশক্তি সমান স্থিতিশক্তি হবে। কেন চিন্তা করো, 45 ডিগ্রি হইলে এম ইউ স্কোয়ার কজ স্কোয়ার 45 ডিগ্রি যা, আবার এম ইউ স্কোয়ার সাইন স্কোয়ার 45 ডিগ্রি, একই জিনিস কিন্তু। এই জন্যই বলছে 45 ডিগ্রি কোণে ছুড়লে সর্বোচ্চ উচ্চতায়, সর্বাধিক উচ্চতায় স্থিতিশক্তি গতিশক্তি সমান হবে, বা আমি বলতে পারি কি, মোট শক্তির অর্ধেক হবে। অর্থাৎ গতিশক্তি মোট শক্তির অর্ধেক, স্থিতিশক্তি মোট শক্তির অর্ধেক। এটা কখন হবে, যখন এই বলটা সর্বাধিক উচ্চতায় ফেলছি, কত ডিগ্রি সর্বাধিক উচ্চতায় আছে, এবং অ্যাঙ্গেলটা কত ডিগ্রি কোণে ছুটছি, 45 ডিগ্রি কোণে। এটা মাথায় রাখবা, ঠিক আছে? এবার আসুন, নিক্ষেপণ কোণ 45 ডিগ্রি হলে সর্বাধিক পরিমাণ প্রাসের পাল্লা পাবো। আর কখন হচ্ছে আর সমান সমান এইচ হবে, অর্থাৎ আমাদের যে উচ্চতা, মানে সর্বোচ্চ উচ্চতা, আর হচ্ছে এই যে এই সর্বোচ্চ উচ্চতা, আর হচ্ছে এই যে প্রাসের দূরত্ব সীমা, এটা কখন সমান হবে, যখন আমি 76 ডিগ্রি কোণে বা হচ্ছে tan ইনভার্স 4 এই অ্যাঙ্গেলে যখন কোনো একটা বস্তু ছুড়বো। ওকে। একই আদিবেগে থিটা ও 90 ডিগ্রি মাইনাস থিটা হলে একই পরিমাণ আর পাবো আমি। প্রাসের সর্বাধিক উচ্চতায় কি থাকে, বেগ ও ত্বরণের মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি। যে মনে আছে বলছিলাম যে প্রাসের সর্বাধিক উচ্চতা, বেগ এই দিকে, ত্বরণ এই দিকে, তাহলে অ্যাঙ্গেল কতটুকু, অ্যাঙ্গেল হচ্ছে 90 ডিগ্রি। দ্যাটস ইট। এবার আসা হচ্ছে আমাদের কাছে পরেরটা, সুষমবৃত্তীয় গতি। সুষমবৃত্তীয় গতি মানে হচ্ছে কি, যে একটা বস্তু একটা জায়গায় হচ্ছে ঘুরতেছে, এবং এই জায়গায় কি থাকে, এই জায়গায় তার যে বেগ থাকে, মানে তার দ্রুতিটা হচ্ছে অলওয়েজ, মনে করো 5, দ্রুতিটা অলওয়েজ 5, কিন্তু তার কি, তার বেগের পরিবর্তন হচ্ছে, এটা হচ্ছে সুষমবৃত্তীয় গতি। ওকে। এবং আমরা যখন কৌণিক বেগ বের করি, বৃত্তাকার পথে সমুদ্রতীরে ঘূর্ণায়মান বস্তুর গতি, কৌণিক বেগটা কি করি, কতটুকু অ্যাঙ্গেল তার সরণ হয়েছে, মানে তার কৌণিক সরণ কতটুকু, অর্থাৎ তার যে কৌণিক সরণের পরিবর্তন বাই তার সময়, সেটা দিয়ে ভাগ দিই। বা হচ্ছে 2π বাই টাইম পিরিয়ড, অর্থাৎ পুরো 2π ঘুরে আসতে তার কি পরিমাণ সময় লাগছে, পর্যায়কাল কত। বা হচ্ছে v/r, অর্থাৎ এর যে, ধরো এর হচ্ছে এইদিকে আমার রৈখিক বেগ হচ্ছে v, আর এই যে বস্তুটা আছে বা এই যে বৃত্তটা আছে, আমাদের হচ্ছে ক্যামেরা বন্ধ হয়ে গেছিল, যেটা বলতেছিলাম তোমাদের, এদিকে মনে করো v, আর তার হচ্ছে এই যে ব্যাসার্ধ হচ্ছে r, তাহলে আমি কৌণিক বেগ কি পাবো, v/r। ওকে। কৌণিক বেগ ওমেগা সমান সমান কি পেয়ে যাবো, v/r পেয়ে যাবো। এই হচ্ছে আমাদের এখানে সুষমবৃত্তীয় গতি, যে বা হচ্ছে কৌণিক গতি, যেটা কৌণিক বেগ, তার হচ্ছে ইকুয়েশন কি হবে। এবার আসো সুষমবৃত্তীয় গতির
বৈশিষ্ট্য কি কি, এটা হচ্ছে সমদ্রুতি, অর্থাৎ সবসময় এর দ্রুতিটা সেম থাকবে। ধরো 5 আছে এইখানে, এখানেও 5ই আছে, অর্থাৎ দ্রুতির কোনো চেঞ্জ হয় না, নাম্বার 1। সেকেন্ড কথা হচ্ছে সমকৌণিক বেগ, অর্থাৎ এই যে কৌণিক বেগটা থাকবে ওমেগা, এটারও মান চেঞ্জ হবে না। আবার এই যে দ্রুতিরও মান চেঞ্জ হবে না। কিন্তু কি হচ্ছে, বেগের মান চেঞ্জ হচ্ছে, তাই না? বেগ কন্টিনিউয়াসলি চেঞ্জ হচ্ছে। কৌণিক ত্বরণ শূন্য। কৌণিক ত্বরণ মানে কি, এই যে এই দিক বরাবর কোনো ত্বরণ নাই, কৌণিক ত্বরণ শূন্য। যদি কৌণিক ত্বরণ থাকতো তাহলে এই দ্রুতির মানও চেঞ্জ হয়ে যেত, 5 হইতো, 10 হইতো, 11 হইতো। তার মানে এই যে দ্রুতির মান চেঞ্জ হচ্ছে না, এর মানে কি কোনো কৌণিক ত্বরণ নাই। কিন্তু কোন ত্বরণ আছে, কেন্দ্রমুখী ত্বরণ আছে, অর্থাৎ এই ভেতরের দিকে হচ্ছে কি থাকে, কেন্দ্রমুখী ত্বরণ, কেন্দ্রমুখী বল কাজ করে। এবং এই কেন্দ্রমুখী ত্বরণের কারণেই দিক চেঞ্জ হচ্ছে। এই ত্বরণটাই এই যে বেগের মান চেঞ্জ করতেছে, বুঝতে পারছো? তাহলে কি কি থাকতেছে এখানে, কেন্দ্রমুখী ত্বরণ, কিন্তু বাইরের দিকে এই দিকে কোনো ত্বরণ নেই, মানে কি কোনো কৌণিক ত্বরণ নেই। সমকৌণিক বেগ আছে, সমদ্রুতি আছে, এই হচ্ছে বৈশিষ্ট্য। এবার আসা হচ্ছে ঘড়ির কাঁটাসমূহের কৌণিক বেগ। প্রথম কথা হচ্ছে ঘন্টার কাঁটার কৌণিক বেগ কি হবে। কৌণিক বেগ আমরা কি করি, কৌণিক বেগ আমরা করি হচ্ছে ওমেগা সমান সমান 2π বাই টাইম পিরিয়ড, অর্থাৎ কতটুকু সময় 2π ঘুরে আসে। প্রথম কথা আসি সেকেন্ডের কাঁটার জন্য, একটা সেকেন্ডের কাঁটা কতক্ষণে ঘুরে আসে, 60 সেকেন্ডে। তাহলে একটা সেকেন্ডের কাঁটার ওমেগা কি হবে, সেটা আমরা বলতে পারি হচ্ছে 2π বাই 60, রাইট? তাহলে কত হয়ে যাবে, π/30। এটাই হচ্ছে সেকেন্ডের কাটার জন্য π/30, দ্যাটস ইট। আবার যদি একটা মিনিটের কাটা নেই, একটা মিনিটের কাটা কতক্ষণে ঘুরে আসে বলো তো, 1 ঘন্টায়। একটা মিনিটের কাটা কতক্ষণে ঘুরে আসে, 1 ঘন্টা পরে ঘুরে আসে। তাহলে আমি কি করব, এটাকে এখানে করব হচ্ছে এইভাবে, মিনিটের জন্য যে 2π বাই হচ্ছে 60 মিনিট 60 সেকেন্ড, এটা করলেই হচ্ছে আমি এটা পেয়ে যাবো, ঠিক আছে, 3600 আর 1800। আর যদি বলি ঘন্টার কাটার জন্য কি হবে, একটা ঘন্টার কাটা দুপুর 12টা রাত 12টা এবার ফিরে আসবে, মানে কি 12 ঘন্টা পরে ফিরে আসবে। তাহলে এখানে কি হবে, 2π ঘুরে আসতেছে কতটুকু সময়, 12 ঘন্টা গুণ 60 মিনিট গুণ 60 সেকেন্ড, মোট এতটুকু সময়, ঠিক আছে। ফাইনালি হয়ে যাবে কত, π/21600। এটা হচ্ছে আমাদের ঘন্টার কাটার কৌণিক বেগ। এই কয়েকটা জিনিস হচ্ছে মাথায় রাখতে হবে। এবং তোমাদের একটা আমি এইচডব্লিউ দিয়ে রাখি, এটা তোমাদের জন্য, সেটা হচ্ছে ক্যালকুলেটর বাসায় থাকলে বা যে কোনো জায়গায় থাকুক, এইচডব্লিউ করে এগুলোর মানগুলো এখানে লিখে ফেলবা, যেগুলোর অ্যাপ্রক্সিমেট মান কেমন আসে, যে দশমিক এত এত এত, ওইটাও একটু দেখে রাখবা, ঠিক আছে। তোমাদের জন্য হচ্ছে এইচডব্লিউ রাখলাম, সহজ এইচডব্লিউ, বাট মেইনলি হচ্ছে যেটা আসে তোমাদের এটা শিখাই ফেললাম। আর এটা হচ্ছে আমাদের পার্ট। এবং যে জিনিসটা লাস্টে সবসময় থাকে, যে তোমার আজকের যে দিনটা আছে, আজকের দিনটা ম্যাক্সিমাম কাজে লাগাও ইনশাল্লাহ। যদি তুমি তোমার দিনগুলোকে প্রপারলি ইউটিলাইজ করতে পারো, একটা দিনকে, দেখবা সামনের দিনগুলো অনেক বেশি ইজিয়ার হবে আর অনেক বেশি সুন্দর হবে, ঠিক আছে। প্রতিটা দিন এখন ইম্পর্টেন্ট, ভালো মতো পড়ো। আর হচ্ছে হ্যাপি বা স্যাড স্যাড করে আজকের আমাদের র্যাপিড রিভিউ শেষ। তোমাদের পরের র্যাপিড রিভিউতে পরে দেখা হবে, ওকে। সেটা ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ সবাইকে। কারো কোনো ডাউট থাকলে কমেন্টে। আল্লাহ হাফেজ।